তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় নাম সর্বস্ব দল নিয়ে জোট কার লাভ। এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিক্ষক ও বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর। ঠাকুর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। কাইয়ুম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিষয় শুনলেন। প্রথমেই ঠাকুর ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আজকের আমাদের বিষয় হচ্ছে নাম সর্বস্ব জোট দল দিয়ে জোট গঠন। এটি আসলে ভোটের জোট না অন্য কোনো উদ্দেশ্যের জোট? এই দলগুলোর তো ভোট ব্যাংক কতটুকু বা জনভিত্তি বা জনসমর্থন বা জনসম্পৃক্ততা কতটুকু তা আমরা সবাই দেখছি বা জানি। ধন্যবাদ আপনাকে সাইদ খান, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন, অতি সম্প্রতি একটা জোট হয়েছে, দুইটি জোট হয়েছে, তো জাতীয় পার্টির একটি। আমি সেই ক্ষেত্রে আমি পজিটিভ মানুষ হিসাবে এইগুলোকে পজিটিভলি দেখা দরকার। আমি মনে করি যে সবসময়ই যে ধরুন এখানে হাসনাত ভাই আছেন, ওনার একটা জোট হয়েছে, তার সাথে ওনার চেয়ে নবীন এরা রাজনীতিতে বেশ গুরুত্ব আছে, এনসিপি, এরা ওনার সংস্পর্শে এসে যে বিচ্যুতির দিকে যাচ্ছিল, বিভিন্ন বিচ্যুতি, এই কাজগুলি থেকে যদি তারা যদি রাজনৈতিক আদর্শিক পথে, সঠিক পথে যদি পরিচালিত হয়, এটা তো পজিটিভ। আমি বলবো পজিটিভ। ভোটের হিসাবটা আলাদা জিনিস। প্রথমত রাজনীতিটা সঠিক হলে ভোট একসময় সঠিক হয়। তো এই জন্য আমি প্রথম মনে করি যে রাজনীতিটা সঠিক পথে এগোনো দরকার। তো এই জন্য আমি আপনাকে বলবো যে এই জোটের জাতীয় পার্টি সম্পর্কে আমরা তো জাতীয় পার্টির সময় আমরা 83-র 14ই ফেব্রুয়ারি থেকে পুলিশের ডিল মারি, এবং বেসিক্যালি আমরা আন্দোলনটা, এরশাদ বিরোধী আন্দোলনটা শুরু হয় 17ই সেপ্টেম্বর, একটা 82 সালে 17ই সেপ্টেম্বর শিক্ষা দিবস উপলক্ষে একটা মিছিল হয়। তখনও ছাত্র সংগ্রাম পরিষদ ওইভাবে হয় নাই। এরা একটা মিছিল করে, জাতীয়তাবাদী ছাত্রদল একটা মিছিল করে। সেইখানে মিছিল করতে গিয়ে গুলাম সরোয়ার মিলন, তখনকার সভাপতি, উনি অজ্ঞান হয়ে পড়েন। পরে বুঝলাম কেন অজ্ঞান হয়ে পড়লেন, দরকার ছিল না। তো আর্মি ওইখানে আমাদের কলা ভবনে ঢুকে বিভিন্ন রুমে রুমে পিটিয়েছিল, মনে করে দেখেন। তো যাই হোক, আমরা আন্দোলনটা ওইভাবে আন্দোলনের মধ্য দিয়ে বিকশিত, এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। আমি জাতীয়তাবাদী ছাত্র দলে 83-র 17ই মে থেকে আগস্ট পর্যন্ত, আগস্টে নতুন কমিটি হয় 92 সালের, প্রায় 10 বছরের 3 মাসের মতো আমি ছাত্রদলের সেন্ট্রাল কমিটিতে ছিলাম। তো সেই কারণে আমি পুরো এইভাবে, আমরা যেহেতু এরশাদের বিরুদ্ধে আন্দোলনের মধ্যে দিয়ে বিকশিত মানুষ, তারপরে আমি বলবো জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরানোর দরকার নেই। দেশে একটা জেনুইন, ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল ইলেকশন হওয়ার জন্য। এমনকি আমি মনে করি যে আওয়ামী লীগের যারা গুম, খুন, লুটপাট, নির্যাতনের সাথে জড়িত না, এই লোকগুলিকেও দায়িত্ব, আমাদের দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, এই লোকগুলিকেও নির্বাচনের মাঠে নিয়ে আসা। মানে আওয়ামী লীগে কি এরকম লোক আছে আপনার থাকবে না যে অন্যায়কে সমর্থন করেনি? না। আওয়ামী লীগের যাদেরকে নির্দোষ বলছেন তারাও তো জুলাই গণ অভ্যুত্থানের ওই আন্দোলনে যে অন্যায়, যে নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর জন্য তো তারা এখনো পর্যন্ত। ভাই, 75 বছরের একটা রাজনৈতিক দল, না, তারা তো মিনিমাম একটা সরি বা দুঃখ প্রকাশ করবে। আপনাকে আমি একটা কথা বলি, 3 পুরুষের একটা রাজনৈতিক দল, তো 3 পুরুষের একটা 4 পুরুষের একটা রাজনৈতিক দল, তো সেইখানে বহু লোক আছে আমি চিনি
যারা আওয়ামী লীগ থেকে কোনো কিছুই পায় নাই, একটা বিজ্ঞাপন ছিল না, তুমি কেন খাও, আমি এমনি এমনি খাই। আওয়ামী লীগ এমনি এমনি আওয়ামী লীগ করে, এইরকম বহু লোক আছে। কিন্তু তারাও তো বলে না যে শেখ হাসিনার দুঃশাসন ওটা চালিয়েছে। তার দায়িত্ব না, ওটা তার দায়িত্ব আসে নাই। তাহলে মানে মৌনতাও তো আপনি যদি মানে এই স্বীকৃতির লক্ষণ না। সাইদ ভাই, আপনি যেটা বলছেন ওইটা যদি রাষ্ট্র যদি এইরকম একটা উদ্যোগ নিত রিকনসিলিয়েশনের জন্য, বা একটা ট্রুথ কমিশন সাউথ আফ্রিকার মতো, তাইলে যে এই লোকগুলি আইসা বলতো যে আওয়ামী লীগ অন্যায় করছে বা করে নাই, এইটা আপনি দায়িত্ব নিতে পারতেন। আপনি এখন কি কোনো লোক যে আমি ভাই নির্দোষ, আমি কোনোদিন আওয়ামী লীগকে কিছু পাইনি কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করি, এই কথা বলার পরিবেশ আছে? পরিবেশ নাই। তো সেই কারণে ওই লোকগুলি হয়তো বলবে এক সময়, যখন যদি কোনো পরিবেশ আসে, রিকনসিলিয়েশনের পরিবেশ আসে, তখন এসে বলবে যে ইয়েস, শেখ মুজিবের সময় স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট হয়েছিলেন শেখ মুজিব, সকল রাজনৈতিক দল বন্ধ করেছিলেন, সকল সংবাদপত্র বন্ধ করেছিলেন, তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন, এক নায়ক হয়েছিলেন। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিলেন, তিনি ফ্যাসিস্ট হয়েছিলেন। তো এইটা বলার তো সুযোগ আমরা দেই নেই এখনো। আমি আপনাকে বলছি যে ভোটের ট্রেন্ডটা স্মুথ করার জন্য, ক্রেডিবল করার জন্য, জেনুইন করার জন্য, এটার গন্তব্য সঠিক করার জন্য এবং গন্তব্যে পৌঁছানোটা নিশ্চিত করার জন্য এখনও ভোটের ট্রেন্ড চলেছে। এটা চট্টগ্রাম যাবে না সিলেট যাবে, এটা তো আখাউড়া গিয়া নিশ্চিত হবে যে ডানে যাবে না বামে যাবে, কোন জাংশনে যাবে। তো এটা ঠিক করার জন্য আপনাকে, অথবা কমলাপুর থেকে রওনা দিয়েছে, এটা দিনাজপুর যাবে না চট্টগ্রাম যাবে, এটা গাজীপুরের পরে গিয়ে তো ঠিক হবে, মোবাইলের পরে ঠিক হবে। তো আপনি এইটা আগে এইটা ঠিক করার জন্য, কোন ট্রেনটা কোথায় যাবে, গন্তব্য ঠিক করার জন্য, তার গন্তব্যটা নিশ্চিত হবে কিনা, এইটার জন্য কাজ এখন শুরুই হয়নি। জি ঠাকুর ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু হাসনাত কায়েম ভাইয়ের কাছ থেকে শুনে আসি। হাসনাত কায়েম ভাই, একই বিষয়ে আমি যদুর আবার যদি বলতে মানে জোট, নাম সর্বস্ব দলের, আচ্ছা, নাম সর্বস্ব দলের জোট, এইটা তো ধরেন আপনিও একটি জোটে আছেন। আমি একটা জোটে আছি এবং আমার দলটাকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলবেন আমি জানি না। মানে আপনার দলটা আসলে দল না সংগঠন এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। আমরা একটা দল হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলাম এবং আমরা একটা দল হিসাবে গতবার কাউন্সিল করে একটা দলে রূপান্তরিত হয়েছে। মানে সংগঠন ছিল, এটা একটা দলে রূপান্তরিত হয়েছে। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত ওইভাবে এক্সপোজ হয়নি, ওইভাবে মানে ধরেন একেবারে সারা দেশ রাজনৈতিক মাঠে ওইভাবে এখন পার্টি হিসাবে এই নির্বাচনের ভেতর দিয়ে যদি আসলে আমরা একটা অংশ নিতে পারি এবং সেখানে আমরা প্রমাণ করতে পারি যে আমরা বাংলাদেশের রাজনীতির মাঠে মোটামুটি একটা জায়গায় আছি, তাইলে হয়তো এটার কি দাঁড়াবে এটা ভবিষ্যৎ বলতে পারে। কিন্তু আমি এখন পর্যন্ত নিজেকে আমি পার্টি ক্লেম করি, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে ধরেন দুইভাবে আসলে পার্টিগুলি বা জোটগুলি হয়। যেমন ধরেন আমরা যখন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণতন্ত্র মঞ্চ বলে একটা জোটের আমরা অংশ ছিলাম। কারণ গণতন্ত্র মঞ্চের যে রাজনৈতিক দলগুলি, সেই দলগুলিকে বিএনপির তুলনায় আপনি নাম সর্বস্ব বলতে পারবেন, সাইজ এবং ধরে। জামাতের তুলনায় এখন জামাতের যে সাইজ মাশাআল্লাহ হয়েছে তার তুলনায় বলতে পারবেন। কিন্তু হাসিনা বিরোধী লড়াইয়ের সময় আমরা 28 তারিখের পরে দেখছি যে ধরেন 28 অক্টোবরের পরে যে 29 তারিখে আসলে রাস্তায় দাঁড়ানোর মতো কোনো দলের কোনো লোকদেরকে আমরা পাই নাই। আমরা যারা দল করতাম আমরাও খুব কম মানুষ আসলে দাঁড়ানোর মতো ছিলাম, প্রতিবাদীর সংখ্যা কমে আসছে। তো 29 তারিখ থেকে তারপর পর্যন্ত একটা সময় পর্যন্ত গণতন্ত্র মঞ্চ কেবলমাত্র ধরেন রাজপথে থাকছে, বিষয়টা এরকম না। অন্যান্য যারা রাজপথে আসতে পারে নাই তাদেরকে কিভাবে রাজপথে নিয়ে আসা, কোথায় আসলে দাঁড়াইলে 10টা দল মিলে অন্তত 50 জন মানুষ হইলে তাইলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করা যাবে, টিকে থাকা যাবে। এবং পুলিশের বাইরে আরও কতগুলো ধরেন সিভিল পুলিশও তো ছিল ওদের, মানে ওদের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, এই সমস্ত সংগঠনের আক্রমণের মুখে পড়তে হয়েছে আমাদের। তো ওই সময় মানুষের সামনে মানে ধরেন হাসিনা রাজপথ থেকে সমস্ত প্রতিবাদকারীদের শেষ করে দিতে পারে নাই, রাজপথ পুরোটা তার দখলে নিয়ে যাইতে পারে নাই। এই অংশটুকু যারা নিশ্চিত করছিল, এটা হচ্ছে আপনার বাসায় যাদেরকে আপনি নাম সর্বস্ব দল বলেন, তার মধ্যে আমরা একটা ছিলাম।
সো আমি এটাকে মানে কেবলমাত্র সাইজকে মিন করে বলছেন কিনা আমি জানি না, দুইভাবে হইতে পারে নাম সর্বস্ব। একটা আমি 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 শেষ করি, আমি বলি একটা হইতে পারে সাইজে এত মিনিমাম যে আসলে এটাকে দল বলা মানে খুব অন্যদের তুলনায় মনে হবে যে এটা দল না। আবার অনেকের হচ্ছে সাইজ এত বড় যে মনে হবে এটা দল, কিন্তু আদর্শের জায়গায়, তার রাজনীতির জায়গায় কোনো রাজনীতিই নাই। এটা হচ্ছে আসলে কতগুলি লুটেরাদের একটা ক্লাব, লুণ্ঠনকারীদের একটা ক্লাব, এবং কিংবা কোনো কোনো ব্যক্তির ধরেন একটা পারিবারিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান কোনোভাবে একটা রাজনৈতিক দল হওয়ার মতো না, সে একটু তার নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে হস্তান্তরযোগ্য। তো ওই রকম দলগুলিকেও তো আমি নাম সর্বস্ব বলতে পারি, যেটা হচ্ছে নাম সর্বস্ব রাজনৈতিক দল, কিন্তু তার কোনো পলিটিক্স নাই। আমি বলি যে পলিটিক্যাল পার্টি উইদাউট পলিটিক্স, মানে রাজনীতি নাই, রাজনীতি নাই। সে এখানে কোনো রাজনীতি করে না, ব্যক্তিগত স্বার্থ ছাড়া রাষ্ট্র, গভর্নমেন্ট, এটা পরিচালনার সাথে মানুষের অধিকারের সম্পর্ক, নাগরিকের সুবিধা সম্পর্ক, এগুলো কিছুই ভাবে না সে। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো অনেক মানুষকে এনে জড়ো করে, এবং করে আসলে তার পারিবারিক স্বার্থ, তার বা ব্যক্তিগত স্বার্থ কিংবা গোষ্ঠীগত স্বার্থর জন্য সেটাকে কাজে লাগায়। তো ওরকম সংগঠন আছে বড় হয়তো বা সাইজে। তার মানে বাংলাদেশে ওই অর্থে যদি দেখেন তাইলে বড় ছোট দুই রকমের নাম সর্বস্ব দল আছে। এবং আমাদের একটা জোট কিংবা আমরা যাদেরকে নিয়ে জোট করছি, আপনি ধরেন আমাদের জোটের মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা সংগঠন, এবি পার্টি একটা সংগঠন, এনসিপি একটা সংগঠন, যার হচ্ছে আসলে পার্টি, তাদের বয়স হচ্ছে অভ্যুত্থানের সমান, মানে এইবারের যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সমান বয়সী। এবং এরপরে তাদের উপরে বিশাল আশা করছে মানুষ, এবং তারা সেই আশাগুলিকে যৌবনের তারুণ্যের যে সমস্ত ধরনের চপলতা থাকে কিংবা আসলে যে অস্থিরতা থাকে, এটা দিয়ে একদম এই অল্প সময়ের মধ্যে এটাকে ধসায় দিতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের মধ্যে এইরকম মানুষেরা আছে যারা ধরেন কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, কেউ চোখ হারাইছে, এবং এটা হাজার হাজার এরকম তরুণ, কিংবা যারা যে পরিবারের হয়তো ধরেন ভাই হারাইছে, বোন হারাইছে, সেই পরিবারের লোকজন আসলে আছে। মানে এই পার্টিতে তো সবাই তো আর ভুক্তভোগী সবাই তো আর এই পার্টিতে নেই। সো না, একটা পার্টিতে নাই, কিন্তু এই এনসিপিতে হচ্ছে তাদের যাদেরকে ওই সময় নেতৃত্ব দেখা গেছিল তার বড় অংশটা এখানে। বাকি অনেকগুলো স্টেক হোল্ডার আছে, বাকি অনেকগুলো আছে, এবং ওইখানে আছে বলে এটা ভরসার জায়গা যে একটা জায়গা নষ্ট হয়ে গেলে অভ্যুত্থান শেষ হবে না। এই তিনটি পার্টিরই কি মানে ইডিওলজি বা ফিলোসফিতে কমন কোনো জায়গা আছে? এই যে সংস্কারের প্রশ্নটা হচ্ছে তার ইডিওলজিক্যাল জায়গা। গণতন্ত্রের তিনটা পার্টিরই, তিনটা পার্টিরই গণতান্ত্রিক একটা ইডিওলজি, গণতন্ত্রটাকে ইডিওলজি যদিও বলি না, কিন্তু পলিটিক্সে তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে চায়, এবং এটা তৈরি করার জন্য আসলে অভ্যুত্থানের সময় যে সংস্কারের অঙ্গীকারটা আসছিল সেটা। আপনাদের জোটের নাম রাজনৈতিক এবং ভোটের জোট। জি, এইটার ক্যারেক্টার দিতে গিয়ে বলছে যে এটা প্রধানত রাজনৈতিক জোট, কিন্তু ভোট যেহেতু সামনে, ভোট যদি হয় তাহলে এই তিনটি পার্টির ভোট কত ইফেক্টিভ? এইটা ইফেক্টিভ হচ্ছে, আমি আপনাকে বলি কয়েকটা ভোট আপনার বিবেচনায় নিতে হবে। আপনি 46 সালের যে নির্বাচন, এই নির্বাচনের আগে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি হচ্ছে কৃষক প্রজা পার্টি, শেরে বাংলা ফজলুল হকের পার্টি। মুসলিম লীগ খুবই ছোট পার্টি, কিন্তু মুসলিম লীগ যখন পাকিস্তানের প্রশ্নকে সামনে আনছে 37-এর পরে 46-এর নির্বাচনে এসে দেখবেন যে কৃষক প্রজা পার্টি নাই। 94% মানুষ আসলে মুসলিম লীগকে ভোট দিচ্ছে, এবং এখানকার মানুষ মুসলিম লীগকে আজকে সর্বভারতীয় পার্টির ক্যারেক্টার দিচ্ছে, এবং এখানকার মানুষ আসলে পাকিস্তানকে সম্ভব করে তুলছে। আপনি 54 নির্বাচন বলেন, 52 ভাষা আন্দোলনের পরে 54-তে যে নির্বাচন হয়েছে, যুক্ত ফ্রন্ট, যারা যারা আসলে মুসলিম লীগকে মাত্র কয়েক বছরের মধ্যে ধসায় দিল, কবর রচনা করলো, তারা তো আসলে 52-এর নির্বাচনের আর আন্দোলনের আগে তেমন কেউ না। আপনি 70-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্যান্ডিডেট পায় না, আব্দুল হামিদকে এমএনএ ক্যান্ডিডেট করতে হয়েছিল। তার কারণ হচ্ছে আব্দুল হামিদের সিটে এমএনএ ইলেকশন করার জন্য কোনো ক্যান্ডিডেট পায় না। এটা অবিশ্বাস্য মনে হইতে পারে যে 70 সালে দেশে 6 দফার জয় জয়কার, কিন্তু তখনও পার্টি হিসাবে এটা এইরকম যে আব্দুল হামিদের মতো একজন তখনকার সময়ে কনিষ্ঠ, একেবারেই তরুণ, মানে ছাত্রলীগ থেকে যাওয়া, এবং যেটা তার বাপ বিশ্বাস করে নেই তাকে নমিনেশন দেওয়া হয়েছে, যেটা নিয়ে আলাদা গল্প, তার সাথে আমার ব্যক্তিগতভাবে হয়েছে। এরকম ক্যান্ডিডেট দিতে হয়েছে।
সেই নির্বাচনে আপনি দেখেন যে কি পরিমাণ ওভারওয়েলমিং মেজরিটি আসলে আওয়ামী লীগ ওরকম বাস্তবতা এমন কি কি আপনার এই 90 সালে তিনটি দল- এটা বলে আমি শেষ এই করি। জোটের এই আমি বাস্তবতা শেষ করবো এই জায়গাটা, এক মিনিট আমাকে দেন, পরে আমি আর কথা বলবো না, বাইকে দিয়ে দেবো। জি প্লিজ। আপনি দেখেন যে 91 সালে যে নির্বাচন হলো, 90 সালে আপনার সমস্ত প্রেডিকশন আপনি আমরা সবাই তখন ধরেন আছি তো রাজনীতির মাঠে, সমস্ত প্রেডিকশন হচ্ছে আওয়ামী লীগ নির্বাচিত হবে। বিএনপি পার্টি হিসেবে খুব ছোট, তার ছাত্র সংগঠন হচ্ছে মোটামুটি ভাইব্রেন্ট, সবার সঙ্গে মনোনয়ন দিতে পারেন এবং খালেদা জিয়া হচ্ছে আপোষহীন ক্যারেক্টার, এই তো হচ্ছে তার পুঁজি। সে 91 নির্বাচনে তারা দেখেন কীরকম অবিশ্বাস্যভাবে সরকার গঠন করছে। তাইলে 24-এর যে 26-এর এইবারের যে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনগুলিকে আমি বলি পলিটিক্যাল নির্বাচন। এই নির্বাচনগুলি কেবলমাত্র পাওয়ার ট্রান্সফারের নির্বাচন না, যে ঠাকুরভাই সরকার হবে না আমরা সরকার হব, শুধুমাত্র এইটুকু নির্বাচন না। এই নির্বাচন হচ্ছে যে এই পলিটিক্যাল সিস্টেম সাস্টেন করবে নাকি আমরা একটা নতুন পলিটিক্যাল সিস্টেম ইন্ট্রোডিউস করব। 24-এর অভ্যুত্থান হয়েছে আসলে 70-এর মতো একটা জায়গা থেকে। সে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেম, এক্সিস্টিং স্টেট সিস্টেম, এক্সিস্টিং গভর্নমেন্ট সিস্টেম, এটাকে সে চেঞ্জ করতে চায়। না চেঞ্জ করতে হলে সেখান তো থেকে যদি জনভিত্তির নির্বাচন, দরকার আমি আছে। বলি, আমি শেষ করি এই জায়গায় 1 মিনিট, যে যদি ছাত্রদের তাদেরকে যে পরিমাণে ডিসক্রেডিটেড করা গেল সেটা যদি না হইতো, তাহলে বাংলাদেশের 26-এর নির্বাচন তারা আসলে নির্ধারণ করতো কারা সরকার গঠন করবে। আপনার এই কথাকে আমি সমর্থন করি, কিন্তু কিন্তু তারা পারলো এখনো না কিন্তু। পর্যন্ত তারা অভ্যুত্থানের অন্যান্য অপরাপর শক্তিকে, যদি তারা তাদের ভুল ত্রুটিকে আসলে নিজেদের জায়গা থেকে উপলব্ধি করে, যেটা আপনি আমাকে ঠাট্টা করে বলতেছিলেন, যে তারা যদি তাদের জায়গাটা উপলব্ধি করতে পারে, চিহ্নিত করতে পারে যে আমরা এই জায়গাগুলিতে ভুল করছিলাম, এবং মানুষকে যদি আপিল করতে পারে, তাহলে বাংলাদেশে 36 দিনে শেখ হাসিনাকে যারা বিদায় করতে পারে, তারা অনেক কিছু বাংলাদেশের করতে নির্বাচন করার জন্য 7 দিন যথেষ্ট হইতে পারে। না ধন্যবাদ। মানে আমরা ঠাকুরবাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে ছাত্ররা যদি ভুল না করতো, যদি শব্দটি বলেছেন কাইয়ুম ভাই, ভুল করে ফেলেছে, এখন এই ভুল করা ছাত্রদের নিয়ে নতুন যে রাজনৈতিক জোট করলেন হাসনাত কাইয়ুম ভাইরা কিন্তু অনেকে হয়তো মনে করতে পারেন যে রাজনীতি জানে না, কিন্তু রাজনীতিতে অনেক পোর খাওয়া মানুষ। তো হাসনাত কাইয়ুম ভাইরা যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হওয়া সম্ভব? নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বা পদ্ধতির কথা বলছেন, সেটি আদৌ সম্ভব কিনা, না এটি অন্য কোনো উদ্দেশ্য আছে জোটের? সে প্রশ্নের উত্তর শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে আমরা শুনছিলাম হাসনাত কাইয়ুম ভাই বলছিলেন, যদি এই আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুল না করতো, যদি অনেক কিছু না হতো, তাহলে ভালো কিছু হতো। ভুল তো করে ফেলেছে, তারা তো আসলে তাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, জন আস্থা, দুটোর একটিও আছে বলে আমার কাছে মনে হয় না। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত এরা আমাদেরই সন্তান। দ্বিতীয়ত এরা যে বাংলাদেশে সকল রাজনৈতিক দলগুলিরই একটা সীমাবদ্ধতা আছে। এই কারণে ধরুন আমরা যে আন্দোলনটা জারি রেখেছিলাম 11 সাল থেকে, যে একটা জেনুইন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। বিএনপি 2014 সালে নির্বাচনটাতে কিন্তু 13 সালে সে 5টা সিটি কর্পোরেশনের নির্বাচনে জিতেছে। সবাই বলেছিল যে বিএনপিকে যে নির্বাচনে যাও, বিএনপি বলছে যে না, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাব না। এখন আসুন যে এটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন। আমি কাইয়ুম ভাইয়ের একটা জিনিসকে আমি সাপোর্ট করি, যে ভোটের মাঠের হিসাব রাজনীতির উপর নির্ভর করে। রাজনৈতিক যদি আমরা 91 সালে 3 মাসের মধ্যে নির্বাচনটা, 80 দিনের মধ্যে নির্বাচন না করতাম, এটা যদি 91-এর নির্বাচনটা না হয়ে 92-এর মার্চে নির্বাচন হতো, সেটা আওয়ামী লীগ 2/3 মেজরিটি নিয়ে ইলেকশন জিতত। কিন্তু যেহেতু এরশাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন, এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলনের প্রধানতম শক্তি ছিল ডাকসু, ছাত্র আন্দোলন, সেইখানে ছাত্রদল ছিল সামনের কাতারে, সেই কারণে জনগণ সেই রাজনীতির মূল্যটা দিয়েছে।
মানে ফ্লোটা ছিল। এইখানে বিএনপি ছাত্র সংগঠন ভুল করার সুযোগও ছিল না, বা দেশনেত্রী বেগম খালেদার যে মব কালচারটাকে খুব শক্ত হাতে এটা কন্ট্রোল করতে পারেন, অথবা ভিন্ন দিকে মোড় নেওয়ার সময়ও পায়নি। কন্ট্রোলও করেছেন। জি। তো এইখানে আসুন, আজকে যে কথাটা এসছে যে এই এদেরকে নষ্টটা হওয়ার জন্য ইন্ধন জুগালো কারা? অনুঘটকটা কারা? তো এই যে অনুঘটকটার নাম হচ্ছে জামাত। জামাতের একটা ক্রাইসিস আছে। মানে জামাত তাদেরকে নষ্ট করেছে। জামাত, হ্যাঁ, অনেকটা। আসুন, আমি কেন নষ্ট করেছে, জামাতের একটা ক্রাইসিস ছিল, এখন কিছুটা ওভারকাম করেছে। তাদের একটা ক্রাইসিস, তারা যাদের কাছে যায়, যেমন সৌদি আরবে এদের গ্র্যান্ড মুফতি আছে, ওরা বলে সমস্ত মাজার ভেঙে দাও। আপনি ফাতেমা রাদিয়ানহু তালানহা, ওনার কিন্তু মাজার ছিল অনেক ইয়ে করে, রোজা অনেক উঁচু করে মসজিদের মতো। এটা এই ওয়াহাবিরা আসার পরে এটা ডেমলিশ করে দিয়েছে জান্নাতুল বাকিতে। তো এই জন্য আমি আপনি বলছি যে এরা এই কাজটা কিভাবে, এদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তোমাদের ধর্মীয় নেতা কে, স্কলার কে, তোমাদের ধর্মীয় স্কলারটা কে? ডাক্তার শফিক তো জাসদ করালো, ডাক্তার পেশায় আমাদের থেকে বেশি ধর্মীয় জ্ঞান কিছুই রাখে না। হাসনাত ভাইকে আমাদের দুইজনের সাথে ডাক্তার শফিককে বসান, গুলাম পারওয়ারকে বসান, তাহেরকে বসান, হাদিস কুরআনের ব্যাখ্যা কোনোটাই যদি আমাদের সাথে বেশি দিয়ে যেতে পারে। এখন আসুন, তো এরা এটার উত্তর দিতে পারেনি। এরা আগে দেখাইতো সাইদি সাহেবকে, কামাল উদ্দিন জাফরিকে দেখাইতো। কামাল উদ্দিন জাফরি জীবিত আছেন কিন্তু ওদের সাথে আসছেন না, সাইদি সাহেব মারা গেছেন। এরা দেখাইতে শুরু করলো কাকে? কাজী ইব্রাহিমকে, কাজী ইব্রাহিম, হাফেজ কাজী ইব্রাহিমকে দেখাইতে শুরু করলো। তো হাফেজ কাজী ইব্রাহিম তার বক্তব্য কি? তার বক্তব্য হলো গাজওয়াতুল হিন্দ, এইভাবে বলেন, গাজওয়াতুল হিন্দ, আমরা রেডি হয়ে আছি যুদ্ধ করার জন্য, এইভাবে বলেন। গেল একটা। 2 নম্বর, আপনি দেখবেন এই তাহের, উনি আমেরিকাতে বলল, আপনার শোতে, এখানে এই শোতেও বলেছে যে আমি তো চাই, দোয়া করি ইন্ডিয়া আমাদের এখানে ঢুকে পড়ুক, তাইলে আমরা একটা যুদ্ধ করার সুযোগ পাবো, আমাদের 71-এর অপবাদ গুজাবার সুযোগ পাবো। মানে সে ইন্ডিয়ান ইনসার্জেন্সিকে, ইন্ডিয়ান আক্রমণকে, যুদ্ধকে আমন্ত্রণ জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে। আসুন এইবার তাদের ধর্মীয় স্কলার কাজী ইব্রাহিম কি বলেন। কাজী ইব্রাহিম বলেছেন যে জামাতি মোল্লা, তিনি বলেছেন 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম, এদের নেতৃত্ব মিথ্যা, এদের কর্মী মিথ্যা, এদের যুদ্ধ মিথ্যা, এদের স্বাধীনতা মিথ্যা। আমার জিজ্ঞাস্য প্রশ্ন জনগণের কাছে, জাতির কাছে, যে আমার যে 7 বীর শ্রেষ্ঠ, আমার লক্ষ লক্ষ শহীদ, এরা কি মিথ্যা? এরা এই দেশের সন্তান ছিল না? আমি জিজ্ঞেস করতে চাই, লাল সবুজের পতাকা, এই যে বাংলাদেশ, আমি জিজ্ঞেস করতে চাই, আমার লাল সবুজের পতাকা, আমার বঙ্গবীর উসমানী, আমার বীর প্রতীক, বীর বিক্রম, জেনারেল উসমানী, জেনারেল জিয়া, এরা কি সব মিথ্যা? তারা যে দেশে বক্তব্য দেয়, এই বক্তৃতা করে, সেই দেশটা কি মিথ্যা তাহলে? এখন এই জায়গাতে পৃথিবীতে 3টা সেনাবাহিনী আছে। আমরা একটু কাইয়ুমের কাছ থেকে শুনতে চাই। আমরা 3টা সেনাবাহিনী আছে, শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে গঠিত হচ্ছে। একটার নাম হচ্ছে চায়না, একটা ভিয়েতনাম, একটা বাংলাদেশ। যুদ্ধের মাধ্যমে। তাহলে আমার সেনাবাহিনী কি মিথ্যা? আমার একবারে স্পষ্ট আর্জ যে ডক্টর ইউনূস, আপনি যদি বাংলাদেশের মানুষকে কেয়ার করেন, এদেরকে আইনের আওতায় আনবেন, অন্তত এই 2টাকে, একটার নাম ডাক্তার তাহের,
আর একটা জামাতি মোল্লা কাজী ইব্রাহিম, আর না হলে আমি বিশ্বাস করব আপনি ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণকে আপনি থোড়াই কেয়ার করেন। জি, ধন্যবাদ ঠাকুর ভাই। কায়েম ভাই, জি, আসলে কি তাই ঠাকুর ভাই যেটি বললেন? না এটা তো এগুলি তো ফ্যাক্ট, এগুলি নিয়ে তো আসলে কোনো তর্ক করার কিছু নাই। এখন মানে কাজী ইব্রাহিম আপনি একটা জিনিস দেখেন যে এরা কাজী ইব্রাহিম যেটা বলতেছে এটা তো এখন ভাইরাল। 71-কে মুখোমুখি করেছে, 71-কে 24 দিয়ে ঢেকে দেওয়ার একটা চেষ্টা কিন্তু আছে। ভয়াবহ চেষ্টা। আপনি এটা তো ধরেন আমাদের এখানকার মানুষ একদম ধরেন আপনার ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে আজকে পর্যন্ত যত লড়াই হয়েছে, আপনি সেই লড়াইয়ের উত্তরাধিকার না? আমি সেই লড়াইয়ের উত্তরাধিকার না? নিঃসন্দেহে। আমার 71 কি আসলে আমার 47 না থাকলে হয়েছে? আমার 47 কি আমার কৃষক বিদ্রোহ না থাকলে হয়েছে? তো তার সবই তো হচ্ছে একটা স্রোতের মতো, একটা নদীর মতো, ইতিহাসের নদী এটা chronology একদম আসতে থাকে। আমরা যে প্রজন্ম, আমাদের সময় আমাদের ধরেন যৌবনকালে আমরা 90 করছি, 91 হয়েছে। আমাদের পরের প্রজন্ম তাদের যৌবনকালে আসলে 24 করছে। 24 করলো। এবং এই আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে সাম্যের আকাঙ্ক্ষা, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা, সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বহু আগে থেকে এখন পর্যন্ত বহমান। এখন এর একটাকে আপনি যখন নাই করে দেন, তার মানে কি আপনি সাম্যকে অস্বীকার করেন? 71-কে যখন কেউ অস্বীকার করতে চায়, 71-এর যুদ্ধ হয়েছে তো 3টা ঘোষণার উপরে। এখানকার মানুষ সাম্য চায় না? এখানকার মানুষ কাজী ইব্রাহিমকে চায়, এখানকার মানুষ তাহেরকে চায়, এখানকার মানুষ সামাজিক মর্যাদা চায় না? এবং এগুলি কি কোনো একটা ধরেন আমার আকাঙ্ক্ষা, কোনো একটা কেবলমাত্র আমি আমার কবিতায় লিখছি এরকম? এটা যদি কবিতা হয় তাহলে এটা পৃথিবীর সবচেয়ে বড় রক্তাক্ত কবিতা। এত কম সময়ের মধ্যে এত বেশি মানুষের কোথাও জীবন দেয় নাই। তো এইগুলি নিয়ে এরা ধৃষ্টতা দেখাইতে পারে, তার কারণ হচ্ছে এরা দুইটা জিনিসকে নিয়ে খেলা করে। আপনাদের এরা একটা ধর্মকে নিয়ে এরা খেলা করে। আপনাদের যে রাজনৈতিক যে নতুন জোট, বেশ কয়েকটি জোট, এই জোট কি মানে এই ইডিওলজির উপরে আপনারা নিশ্চয়ই অটুট আছেন? নিশ্চয়ই। এর বাইরে আপনারা তো আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করছেন না। না, কেন না? আমি তো আমাদের সংগঠন, আমরা এই অভ্যুত্থানের পরে প্রথম রৌমারীর যে মুক্তাঞ্চল, এটার বিশেষ মর্যাদার জন্য আমরা প্রথম সমাবেশ করতে গেছিলাম এবং আমরা প্রথম আক্রান্ত হয়েছি রৌমারীতে, এবং এটা জামাতের বিরুদ্ধে, জামাতের মাধ্যমে। তো জামাতের সাথে তো আমাদের ধরেন অভ্যুত্থানের পর থেকে যাদের সাথে আসলে যদি ধরেন লড়াই, যদি ধরেন আসলে যাদেরকে তারা আসলে শত্রু মনে করছে, যাদেরকে তারা আক্রমণ করছে, আমরা যারা তাদেরকে আসলে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসলে এসছি। আমরা তো এই প্রজন্ম কিংবা এই মানুষেরা মুক্তিযুদ্ধের তো মানে মুক্তিযুদ্ধের প্রজন্ম, তো আমাদের মুক্তিযুদ্ধের উত্তরাধিকার, মানে 71-এর ধারাবাহিকতা, 71-এর ধারাবাহিকতা এবং 71-এর যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায় নাই, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তো কাইম ভাই, একেবারেই ছোট্ট করে একটু শুনতে চাই যে দৈনিক প্রথম আলো একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট ব্যাংক যদি বলা হয় বা জনসমর্থন কত শতাংশ, সেটি আমরা দেখতে পেয়েছি। তো আপনারা এই জরিপকে কিভাবে মূল্যায়ন করেন? এরপরে যে জোটগুলো হলো, যে সামনের যে ভোট, সেই ভোটে আপনারা কতটা আশাবাদী? আমি এখন পর্যন্ত যদি ধরি যে এই জরিপটা ঠিক আছে, ভোট হচ্ছে প্রতি ঘন্টায় চেঞ্জ হয়। আচ্ছা। এবং ফাইনালি ভোটটা হয় হচ্ছে ভোটের আগের রাত্রে। যারা যারা যে সময় আছেন এই সময়ে চেঞ্জ করে ফেলা সম্ভব? নিশ্চয়ই। আপনি ইলেকশনের আগের রাত্রে আসলে এটা ডিসাইডিং ভোটটা হয় ওইখানে। যে আমরা যে ধরেন অনেক দল যে আসলে ভোট থেকে নাই হয়ে পড়ি, তার কারণ হচ্ছে সে তখন দেখে যে আসলে কে প্রথম হবে, কে রানার আপ হবে। যার কাছে মনে হয় যে রানার আপটাই প্রথম হবে, সে ওইখানে তার ভোটটা দেয়। যে মনে করে প্রথম হবে, কারণ প্রত্যেকে মনে করে তারটা প্রথম হবে। ওই দুইজনের কাছে যেহেতু এই যে ভোটিং সিস্টেম, ওই ভোটিং সিস্টেম টু পার্টি সিস্টেমকে আসলে প্রমোট করে। এর বাইরে এর সাথে আপনারা কতটুকু লড়তে পারবেন? আমরা এটাকে অন্য কারণে লড়ার কথাটা বলি, যে আমরা মনে করি যে এই ভোটটা কেবলমাত্র সরকার বদলের ভোট হিসাবে আমরা দেখি না, এটাকে আমরা একটা রাজনৈতিক ভোটে রূপান্তরিত করার জন্যই জোটটা করছি। মানে বাংলাদেশ গতিপথ, বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে এই আন্দোলনের পথে। তো মানে এটি আন্দোলনের পার্ট হিসেবে আপনারা নিশ্চয়ই এই নির্বাচন তো আন্দোলনের, এই নির্বাচন আন্দোলনের এক্সটেনশন। 69-এর অভ্যুত্থানের এক্সটেনশন 70-এর নির্বাচন। 52-এর আন্দোলনের এক্সটেনশন হচ্ছে 54 নির্বাচন। এগুলি কোনো নির্বাচন না। মানে 24-এর আন্দোলনের এক্সটেনশন হচ্ছে 26-এর নির্বাচন। 24-এর আন্দোলন কতটা লিগ্যালাইজ হবে, ওইখানে আসলে এইটার এক্সটেনশন হবে আসলে 26-এর নির্বাচন। এ বিষয়ে আরও একটু আলোচনা শুনবো আমরা দুজনের কাছ থেকে। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ। বিরতির আগে কাইয়ুম ভাই আপনার সাথে আলোচনায় ছিলাম। আপনি বলছিলেন যে যে রাজনৈতিক যে অবস্থায় এসে এখন দাঁড়িয়েছে, যে ভোটের সমীকরণে আপনারা একটা ভালো জায়গায় যেতে পারেন, এটি আন্দোলনের একটি অংশ হিসেবে আপনারা অংশ নিচ্ছেন। তাহলে বাংলাদেশ আসলে কি পাবে এই রাজনীতি থেকে? বাংলাদেশ তো 24-এ একটি স্বপ্ন দেখেছিল। আমি যদি গোটা বাংলাদেশকে একটা বাংলাদেশ বলি, নিশ্চয়ই বাংলাদেশ তো একটা স্বপ্ন দেখেছিল অবশ্যই। এবং একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেকটাই, স্বপ্নও ফিকে হয়ে আসছে। আপনারা এই যে জোট করছেন, ভোটের জোট বা রাজনৈতিক জোট, বাংলাদেশের লাভ কি আসলে? এইটাই তো আমাদের রাজনীতিটা, মানে আমাদের 24-এ তো একটা দিক নির্দেশনা ছিল। 24-এর আগে দেখেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ভাষায় বাংলাদেশের জন্য একটা জাতীয় দাবি তৈরি করছিলাম আমরা। বিএনপির 31 দফা, গণতন্ত্র মঞ্চের 14 দফা, আমাদের 7 দফা। কিন্তু এর সমস্ত কথাটা হচ্ছে যে এইবার রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, সংস্কার করতে হবে। এবং আপনারা সবাই রাষ্ট্র সংস্কারের জন্যই আমাদের যা করতেছিলাম এইটাকে বাস্তবায়ন করার মুখে নিয়ে গেল আমাদের তরুণরা। তারা নেতৃত্ব দিল, দেশের মানুষ এদের সাথে আসলে যুক্ত হলো, আমরা আমাদের রাজনীতিটা রেখে তাদের পেছনে গেলাম। এই স্বপ্নটা আসলে যখন বাস্তবায়নের পদ্ধতির মধ্যে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমি বিশ্বাস করি, ধরেন এটা আবু সাইদের বাংলাদেশ। তো আবু সাইদ, আমরা দেখেন নূর হোসেনকে যখন পাইছি ওই দিন ঠিক হয়ে গেছে এরশাদ আর থাকবে না। আমরা যখন ক্ষুদিরামকে পাইছিলাম তখন ঠিক হয়ে গেছিল ব্রিটিশ আর থাকবে না। আবু সাইদকে যখন বাংলাদেশ পাইছে না, এটা ঠিক হয়ে গেছে বাংলাদেশের এই রাষ্ট্র, এই বন্দোবস্ত, এই ধরনের রাজনীতিটা থাকবে না। এর আগে পর্যন্ত আমাদের জেনারেশন পর্যন্ত দেখেন আমরা পুলিশকে বলতেছিল যে আমরা পুলিশের সাথে গেছি, ডিল মারতে গেছি, কিন্তু কেউ আসলে বুক পেতে দেয় নাই। আবু সাইদ যে বাংলাদেশের জন্ম দিচ্ছে, এরপরে আপনি দেখেন আর বুক পেতে দেওয়ার মানুষের অভাব হয় না। আমি বলি বাংলাদেশের পরে গুলির অভাব হয়েছে, বুকের অভাব হয় নাই। তাহলে এই বুকের ভেতরে যে আকাঙ্ক্ষা ছিল, যেই বুক আসলে বন্দুকের সামনে দাঁড়ায়, ওই আকাঙ্ক্ষাকে ধামাচাপা দিয়ে একটা নির্বাচন দিয়ে আসলে যদি শেষ করা না যায়, এই নির্বাচনের ভেতর দিয়ে যদি আমরা রাজনীতিটাকে এস্টাবলিশ করতে না পারি, এইবার অভ্যুত্থান শেষ হবে না। কি এস্টাবলিশ হবে? আমি আশাবাদী, আমি বেপরোয়া আশাবাদী। আমি যখন সংস্কারের কথা বলতাম, আপনাদের বন্ধু বান্ধবরা, আমার বন্ধু বান্ধবরা আমার পাগল মনে করতো। আমি যখন সংবিধানকে বাংলাদেশের রাজনীতির মূল এজেন্ডা করতে চাইছি, আমাকে আমার আইনজীবী বন্ধুরা পাগল মনে করতো। আমি তো আশাবাদ থেকে এখনো আশাবাদী, আমি বেপরোয়াভাবে আশাবাদী। কাইয়ুম ভাই, আপনার কাছে শুনবো। ঠাকুর ভাই, কাইয়ুম ভাই তো এখনো আশাবাদী। আশার উপরে কিন্তু অনেক ধরনের ধুলাময়লা পড়ে গেছে এবং ভুল যা করার করে ফেলেছে। অভ্যুত্থানের যারা অন্যতম স্টেক, তারাই কিন্তু ভুল শুরু করেছে। আমি আপনাকে একটা কথা বলি, গত 50 বছরের পলিটিক্সে আমরা মোটামুটি গত 50 বছরের পলিটিক্স বলতে পারি। এবং আমি পলিটিক্সটা করি একেবারে 78 সালে ক্লাস 10-এ পড়ার সময় থেকে একেবারে সক্রিয় পলিটিক্স করি। তো সেইখানে আমি এই গত 50 বছরে যে সিগনিফিক্যান্ট স্লোগান, ঘুরে ফিরে ইনকিলাব জিন্দাবাদ, এটা 1930 সালেরই স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ। মানে মুসলিম লীগের স্লোগান ছিল নারায়ে তকবীর আল্লাহু আকবার, আর কংগ্রেসের ছিল বন্দে মাতরম। এইটা দুইটার মাঝখানে একটা স্লোগান হলো ব্রিটিশ তাড়ানোর, সেটার নাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। তো এইটা একেবারেই 100 বছর হয়ে গেছে। তো সেইটা নিয়ে কোনো সিগনিফিক্যান্ট স্লোগান গত ইভেন 100 বছরের, 50 বছরের তো বটে, ইভেন 100 বছরের। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, এই যে স্লোগান, এটা 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 গত 50 বছরের পলিটিক্সে আসে নাই, ইভেন 100 বছরের পলিটিক্সে নাই। তো এটা তো এমনি থেমে যাবে না। আমি বলছি যারা এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, এদের জন্য এটা মনে থাকে যে এই স্লোগানটা বারবার জেগে উঠবে, বারবার জেগে উঠবে। ঠাকুর ভাই, কিন্তু রাজনৈতিক দলগুলোর যে অ্যাটিটিউড, এই মুহূর্তে যারা ক্ষমতায় যাবার মতো সক্ষমতা আছে, যাদের সক্ষমতা রাখে, তাদের অ্যাটিটিউডে কি ওই বুক পেতেছি গুলি কর ওই অ্যাটিটিউডে আছে তারা? আমি আপনাকে বলছি, কানার মনে মনে জানা, আপনাকে একটা খুব প্রচলিত প্রবাদ, কানার মনে মনে জানা। ও যতই ভান করুক, সব দেখছি, ও কিন্তু জানে আমি এক চোখে দেখছি।
তো আপনি মনে করছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সক্ষমতা আছে এরা কি এত এত ব্যাককেল না। ও ঠিকই জানে যে এই স্লোগানটা যে উঠছে এই স্লোগানটা বারবার ফিরে আসবে। আপনি শাপলা চত্বর যে আপনি 13 সালে মনে করছেন সমাধান হয়ে গেছে, শাপলা চত্বর তো সমাধান হয় নাই। এই যে 2024-এ শাপলা চত্বরের লোকজন ফিরে আসে নাই। না না, কিন্তু এটি তো দেখে না যে সেই 71-এর ভুল ছিল, 71 ঠিক করে। এখন আমি আপনাকে বলি এখানে একটা মুসলিম এখন যে রিভলিউশন ভুল হয়েছে, যেগুলি ভুল না, 24-এ মুসলিম এইখানে রিভলিউশন হয়েছে, ভুল কোনো সমস্যা না। এইখানে কতগুলো জিনিস আপনি খেয়াল করবেন, ডাইভার্ট করে দেওয়া ভুল সমস্যা না। আপনি ইচ্ছাকৃতভাবে কি দুর্ঘটনা ঘটাচ্ছেন, এইটা হলো সমস্যা। মানে 24-কে পুঁজি করে কেউ হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে আপনি করছে। দেখেন যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, 71 মুছে দেব, 71-এর সকল ইতিহাস মুছে দেব। আপনি বলেন কি এটা? তাহলে তো বাংলাদেশ মুছে দিতে হবে। এই কত বড় কথা। আপনি ওরা বলে অ্যাকোমোডেশনের কথা, অন্তর্ভুক্তির কথা। আপনি বলেন তো যে এই ইবনে সিনায় একটা লোক বের করবেন, 1000-এর মধ্যে একজন লোক বের করবেন যে জামাত করে না, চাকরি করে। এটা দোষের কিছু আছে? না না না, আমি দূষণ বলি না। তাদের অর্থনৈতিক সিস্টেম থাকতেই পারে। আপনি জামাতে ইসলামের ব্যাংক, ইসলামী ব্যাংকে 1000 জনের মধ্যে একজন বের করবেন যে ও জামাত করে না। তো এইটা হচ্ছে ঘরের ভিতর ঘর, সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, সুপার সাম্প্রদায়িকতা, এর নাম হচ্ছে জামায়াতে ইসলাম। তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে, এইখানে এখন সেটা কি মানবেন না? সে স্বপ্ন দেখছে যে ক্ষমতায় যাওয়ার জন্য অলিগলি খুঁজছে। ক্ষমতায় যাওয়ার অলিগলি খুঁজে ভুল না। তারা তো মানে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। 200 আসন পেলেও তারা জাতীয় সরকার গঠন করবে। সম্প্রীতির বাংলাদেশ, আপনি বিএনপির বহু নেতার কলকারখানা আছে, ওইখানে গিয়ে দেখেন তো আওয়ামী লীগ, জামাত, বিএনপি, ন্যাপ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, উমুক তুমুক মাল্টি ক্লাস ধরনের লোকজন চাকরি করে। আপনি গিয়ে বলেন তো যে ভাই আপনার এখানে তো উমুক উমুক দলের কাজ করে, বলে ধর্মীয় যাও তো আমার কারখানা চালাইতে দাও। জি ঠাকুর তো ভাই, এই জন্য আমি আপনি বলছি যে জামায়াতে ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ভিতরে সাম্প্রদায়িকতা, ঘরের ভিতর ঘর যেমন, ঠিক তেমনি সাম্প্রদায়িকতার ভিতরে একটি সুপার সাম্প্রদায়িকতা লালন করে। ওর দ্বারা অন্তর্ভুক্তিবাদ কখনোই কায়েম সম্ভব না, ও কখনোই অন্তর্ভুক্তিবাদকে ধারণ করা সম্ভব না। জি, এই বাস্তবতায় আমরা বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন এবং এই যে 26-এর নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশের জন্য কতটুকু গণতান্ত্রিক সুফল বয়ে নিয়ে আসবে, আমরা কাইম ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই। তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতির সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম, আছেন বিএনপি নেতা এবং শিক্ষক মোশাররফ আহমদ ঠাকুর। বিরতির আগে ঠাকুর ভাইয়ের আলোচনা শুনছিলাম। কায়ুম ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা আলোচনার শেষ দিকে জামায়াতের আমির বলেছেন যে তারা 200 আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে। তাদের হাতেই গণতন্ত্র নিরাপদ, কারণ সব দল দেখা হয়েছে। আপনারা সেই জাতীয় সরকারে নিশ্চয়ই যাবেন এবং যে বাংলাদেশ 24 স্বপ্ন দেখিয়েছে, সেই বাংলাদেশটা প্রতিষ্ঠা করার যুদ্ধে আপনারা এখনও আছেন এবং আপনারা বলছেন আন্দোলনের এক্সটেনশন হিসেবেই আপনারা ভোটে যাচ্ছেন। জি, আমি প্রথমে একটা অংশ যেটা আগে বলছিলাম, এটা 1 মিনিট আমি বা 30 সেকেন্ডে আমি একটা জিনিস শেষ করি। প্রথমত আমরা যেটা মনে করি যে এই নির্বাচনে হয় সমাধান হইতে হবে বাংলাদেশের এই যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সংস্কারের আকাঙ্ক্ষা। অন্যথায় এই বিষয়টা যেটা বলতেছিলাম আমি, যে আবু সাইদদের বাংলায় এটা সমাধানের আগে শেষ হবে না। আমাদের এখানে দেখেন, আমাদের আরেকটা এরকম অভ্যুত্থান হয়েছিল 69 সালের আন্দোলনের পরে। 69-এর অভ্যুত্থান হয়েছে, 70-এ নির্বাচন হয়েছে। নির্বাচন সমাধান দেয় না, 71-এ এটার জন্য যুদ্ধ হয়েছে। মানুষ সমাধান না করে আসলে থামতে পারে না। আমি বলতে চাই যে আবু সাইদের বাংলাদেশের থামবার কোনো জায়গা নাই। হয় আমরা যদি বুদ্ধিমান হই, আমরা যদি আসলে এই নির্বাচনে আমরা যারা অংশ নিতেছি, আমরা যদি বিবেচক হই, এই নির্বাচনের ভেতর দিয়ে এই যে আকাঙ্ক্ষা, এগুলি বাস্তবায়নের পথে যাব। আর না হয় আমাদের জন্য আসলে ভবিষ্যতে অন্য একটা জায়গা ঝুঁকি অপেক্ষা করতেছে। আর জামাত ইসলামীর মানে আপনি বলতেছেন যে তারা বলছে যে সর্বদলীয় সরকার করবে, কি আসলে সবাইকে নিয়ে জাতীয় সরকার করবে? এবং তারা হচ্ছে আসলে এইটা তো হচ্ছে যে ধরেন
দুনিয়ার সমস্ত ফ্যাসিস্টরা মনে করে যে তারা হচ্ছে আসলে একমাত্র সঠিক এবং তাদের হাতেই গণতন্ত্র নিরাপদ, তাদের হাতেই জনগণ নিরাপদ এবং জনগণের মঙ্গলের নামেই তারা জনগণকে খুন করে 71 সালে যে তারা গণহত্যা করছে, সে গণহত্যাকে যে এখন পর্যন্ত তারা সঠিক মনে করে, তো সেটাই তো হচ্ছে তার জাতীয় সরকারের আসলে ভিত্তি। এই রকমের আসলে দুঃসাহস দেখানো এবং এই রকমের যে সুযোগ তারা পাইছে, এইটা হয়েছে এই দেশের মানুষের আসলে গণতান্ত্রিক সহনশীলতার কারণে। তার মানে 24-এর দুর্ভাগ্য বলতে চাচ্ছেন? 24-এর দুর্ভাগ্য না, এটা আমাদের দেশের এই ভূখণ্ডের মানুষের আসলে সহনশীলতা এবং উদারতার অপব্যবহার করতেছে তারা। জি কায়েম ভাই, ধন্যবাদ। মোশাররফ আহমদ ঠাকুর, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমি কথাটা হচ্ছে যে পরিষ্কার কথা যে জামায়াতে ইসলাম যে জিনিসটা বলেছে তাদের হাতেই গণতন্ত্র নিরাপদ, এটা পৃথিবীর সকল ফ্যাসিস্টরা বলে যে আমার হাতে এবং আমার হাতেই একমাত্র গণতন্ত্র শেখ হাসিনাও তো বলেছেন। এটা শেখ হাসিনাও বলেছে এবং শেখ হাসিনা বলতো আমি পাওয়ার চাই, অ্যাবসোলিউট পাওয়ার, যেন তেন না। অ্যাবসোলিউটিজম ইজ ফ্যাসিজম। তো আমি আপনাকে বলি যে এইখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের পথিক, উনি এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন বিএনপির হাতে রাষ্ট্র নিরাপদ, গণতন্ত্র নিরাপদ? আমি আপনাকে বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন যে তার হাতে অনেক সুযোগ থাকার পরেও তিনি কখনোই গণতন্ত্রের জুনিয়র পার্টনার হন নাই। মানুষের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করেন নাই। মানুষের অধিকার প্রশ্নে তিনি আপোষ করেছেন, আবার 96 সালে মানুষের অধিকার প্রশ্নে তিনি মেনে নিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা। আর আপনি দেখুন এরশাদের 9 বছর উনি কোন নির্বাচনে যান নাই মানুষের অধিকারের প্রশ্নে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে উনি রাজি হন নাই, আপোষ করেন নাই যে শেখ হাসিনার কাছে মানুষের অধিকারের প্রশ্নে। মানুষের অধিকারের প্রশ্নে আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যারা অনুসারী আছে তাদেরকে তিনি নির্দেশ দিবেন যে মানুষের অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়। আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো হায়াত বাড়িয়ে দেন, আমরা এই কামনা করে আমার বক্তব্যটা আজকে এই অনুষ্ঠানে শেষ। ধন্যবাদ ঠাকুর ভাই, ধন্যবাদ হাসনাত কায়েম, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবেল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি কাল রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।